দর্শক স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আপনাদের সাথে আছি ইমদাদ হক। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস, বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। এই অনুষ্ঠানে চলমান অর্থনীতির নানা প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো কৃষি অর্থনীতির নানা প্রসঙ্গ নিয়ে। আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত আছেন এসিআই পিএলসির গ্রুপ ডাইরেক্টর এবং এসিআই এগ্রি বিজনেসের প্রেসিডেন্ট ডক্টর এফএইচ আনসারি। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারের নানাবিধ কর্মসূচির মধ্যে কৃষিখাত একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে আমরা দেখছি। খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, কৃষকদের কৃষক কার্ড দেওয়া হচ্ছে, কৃষি ঋণ মওকুফ করার উদ্যোগও সরকার নিয়েছে। এটাকে কৃষি অর্থনীতির ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আনবে আশা করি? এটা প্রচণ্ড ভালো একটা উদ্যোগ। তার পিছনে কারণটা হলো এই যে কার্ড দুই ধরনের দেওয়া হচ্ছে, পারিবারিক কার্ড আর একটা হলো কৃষি কার্ড। আমাদের দেশের পরিবার কিন্তু কৃষি পরিবারই মোস্টলি গ্রামের লোক। তো যেটা হয়, আমাদের কৃষি তো খুব মার্জিনাল। আমাদের দেশের লোক কৃষিকাজ করে দুটো কারণে। প্রথমত হলো তার শ্রমটা ওখানে ডিপ্লয় করলো এবং তার ফলে সে বেকার থাকলো না। আর একটা হলো যা উৎপাদন করলো সেটা তার পরিবারের খাবার এবং অন্যান্য খরচ টরচতে চললো। কিন্তু যেটা হয় আর কি, আমাদের দেশে এই মার্জিনাল অল্প কিছু টাকার জন্য কিন্তু কৃষিটা তাদের আটকে যায়। তখন তাদের ধার দেনা করতে হয় বাহির থেকে, এবং সেখানে অনেক চড়া সুদে ধার দেনা করা লাগে। এখন সুবিধা হবে এই যে যেটুকু টাকা পাচ্ছে সেটুকু টাকাতে যেটুকু সরকারের কাজ আছে, সংসারে যে কাজ আছে সেটা তো মেটাবেই। এরপরও কৃষিতে এটা ইনভেস্টমেন্ট হবে, এবং এই ইনভেস্টমেন্টটা হবে কি ধার দেনা ছাড়া। ফলে যা উৎপাদন হবে, যা বিক্রি করে যা লাভ হবে, সেখান থেকে বাড়তি টাকা কাউকে দিতে হবে না, তার পরিবারই থেকে যাবে। পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে যে পানির প্রবাহ, সেচ, এটা কি ধরনের প্রভাব ফেলবে? লাভটা হবে দুটো জিনিস। একটা হতে পারে ইরিগেশনে সাপোর্ট দিতে পারে, আর একটা হতে পারে বন্যা থেকে রক্ষা হতে পারে। তো এই খাল খননটা হচ্ছে এটা ভালো একটা কিছু উদ্যোগ। তবে এটাকে যদি পরিকল্পনা করে প্ল্যান করে, হয়তো আমাদের দেশে ছোট ছোট সিটি আছে, গ্রামের মোকাম আছে, এই মোকামগুলো থেকে কী পরিমাণ বৃষ্টির পানি বেরিয়ে যায়, নর্দমা থেকে কী পরিমাণ পানি সব জায়গায় যোগ হয়, এটাকে হিসাব করে করলে সুবিধা হতো এই যে এই বাড়তি আপনাদের যে পানি বৃষ্টির কারণে হচ্ছে সেটা বেরিয়ে যেত এবং বন্যাটা হতো না। বন্যার কারণে কিন্তু কৃষির অনেক ক্ষতি হয়। আমাদের দেশের ডোমেস্টিক অ্যানিম্যালগুলো, বিশেষ করে মুরগি, হাঁস, তারপর ছাগল, গরু, এগুলো কিন্তু মানুষের বাড়িতেই থাকে। এবং যখন বন্যা হয় এগুলো কিন্তু তাড়াহুড়ো করে বিক্রি করে দিতে হয়, অথবা এগুলো ভেসে যায় বন্যাতে। তো এই খাল খননের ফলে সুবিধা হবে, যেটুকু সুবিধা হবে সেটুকু হচ্ছে যে আমাদের যেটুকু বৃষ্টি হচ্ছে বাড়তি, এটা শহরে আটকা না থেকে এটা কুইকলি কিন্তু নদীতে চলে যাবে। ফলে যে বন্যাটা হয়তো 10 দিনে আমাদের কমে যেত, সেটা হয়তো এখন 4 দিন বা 3 দিনে কমে যাবে। সেখান থেকে কিছুটা সাশ্রয় হবে। মধ্যপ্রাচ্য সংকট, এটা তো বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্যে নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। আমাদের কৃষি অর্থনীতির কথা যদি চিন্তা করি, তাহলে এখানে প্রভাবটা কেমন? এটা মারাত্মক একটা প্রবলেম। আমি কৃষি অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি, কৃষি হলো আমাদের দেশীয়ভাবে কৃষি উৎপাদন, আর একটা হলো আমাদের দেশের দেশীয়ভাবে খাদ্য উৎপাদন। এর বাইরেও কিন্তু আমাদের বাইরে থেকে প্রায় 1 কোটির বেশি টন খাদ্য আমদানি করতে হয়। প্রথমত আমরা বলি যে অ্যাকচুয়ালি ওভারঅল খাদ্যে কি ইম্প্যাক্ট করবে, ইম্প্যাক্টটা মারাত্মক হতে পারে। যে এখন যে সমস্ত পণ্য বাইরে থেকে আসবে তার ফ্রেট বেড়ে যাবে। বাট আমার যেটা ধারণা, গত 5-6 দিন আগে যে প্যানিক সৃষ্টি হয়েছিল, সেই প্যানিকের কারণে কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে। সেখান থেকে আমরা বেরোতে পেরেছি, বিকজ নতুন করে সরকার বলেছে যে এটা কোনো কন্ট্রোল করা হবে না। এটা একদিক। আরেকটা দিক হলো আমাদের দেশে যে সমস্ত যন্ত্রপাতি বিদেশ থেকে আসে, এগুলো আমদানি করতে হয় কৃষিতে, সেখানে হয়তো একটা ইম্প্যাক্ট হবে। এই কারণে এগুলোর মূল্য বেড়ে যাবে। ফলে ওভারঅল আমাদের কৃষিতে যথেষ্ট ক্ষতি হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। মিডল ইস্টেও তো আমাদের বড় একটা বাজার রয়েছে ফ্রোজেন ফুড সহ, চিংড়ি টিংড়ি এসবের, এটা তো বাধাগ্রস্ত হবে না। এটা তো হবেই। তার কারণটা হলো, প্রথমত হলো যে তৈরি পোশাক তো আপনার পরিবহন করতে হয়, সেখানে সমুদ্র দিয়ে যাবে এবং সমুদ্রের ভাড়াটা বেড়ে যাবে, একটা দিক। আরেকটা দিক হলো বাইরে যে সমস্ত ক্রেতা আছে তারা তো যথেষ্ট কেয়ারফুলে পারচেজ করবে, এখন খরচ করবে। তার কারণ হলো এই যুদ্ধের কারণে সবাই বুঝে যে অনেকে জব লস হবে, ডিস্টোর্টেড হবে, অনেক ঝামেলা হয়ে যাবে। এই ঝামেলাটা তো হবেই, যার কারণে আমি মনে করি যে তৈরি পোশাকে কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট তৈরি হবে, এবং এটা আমরা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। ফ্রোজেন ফুডের মার্কেটও তো একইভাবে ক্ষতিগ্রস্ত। এটা আরও মারাত্মক ক্ষতি হবে, কারণ এই আপনার হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে সেখানেও কিন্তু আমরা যে আমাদের যে এক্সপোর্ট করি তার অনেক বড় একটা খরচ কিন্তু কন্টেনার। এই কন্টেনার কস্ট যদি বেড়ে যায়, ইভেন কি গত 2-3 বছর আগে হঠাৎ করে কন্টেনার কস্ট প্রায় 2-3 গুণ হয়ে গেছিলো। এটা আস্তে আস্তে কমা শুরু করেছিল, এটা আবার বাড়া শুরু করেছে।
একটা কন্টেনার যেটা আমরা $1500 আমরা এক্সপোর্ট করি, সেটা যদি $6000, $7000, $8000 হয়ে যায়, তাহলে তো দেখা যাবে প্রতি কেজি চিংড়ি মাছের দাম বেড়ে যাচ্ছে। তখন আমরা কম্পিটিটিভ হব না, ফলে দেখা যাবে যে আমাদের চিংড়ি মাছের এক্সপোর্টটা আবার বাধাগ্রস্ত হবে। বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, আমাদের বিপুল সংখ্যক জনবল জনশক্তি রয়েছে, আমাদের মাটি উর্বর, প্রোডাক্টিভিটি অনেক দেশের তুলনায় বেশ ভালো। তা সত্ত্বেও আমরা কৃষিপণ্য উৎপাদন সেই সাথে যে রপ্তানির ক্ষেত্রে পিছিয়ে কেন? আমরা যে সমস্ত পণ্য রপ্তানি করি, মোস্টলি কিন্তু আমদানিকৃত পণ্যকে প্রসেস করে রপ্তানি করি। গম আমদানি করি আমরা, চিনি আমদানি করি আমরা, তেল আমদানি করি আমরা, এসবই কিন্তু রপ্তানি পণ্যতে লাগে। আমরা অনেক ক্ষেত্রে পাল্পও আমদানি করি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা স্থানীয়ভাবে যা উৎপাদন করি, এই উৎপাদিত পণ্য থেকে এই সমস্ত পণ্য তৈরি করতে হবে, প্রসেস করতে হবে। ফলে এই প্রসেস পণ্য আমাদের দেশীয় র মেটেরিয়াল ব্যবহার হবে, আমাদের দেশের খামারিরা বা কৃষক লাভবান হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশে বিদেশি মানে পুরোপুরি মুদ্রাটা আসবে। সেখানে আমাদের কিছুটা মুদ্রা এক্সপোর্ট করে মানে আমদানি করতে যে খরচটা হয় সেটা থেকে সাশ্রয় হবে। আমাদের যে এখানে যে পণ্যটা উৎপাদন হয়, কৃষি পণ্যের কথাই বলছি, সেটার প্রসেসিংটাও কি আমরা ঠিকমতো করতে পারছি? প্রতি বছর আলু, পেঁয়াজ, মরিচ যখন মৌসুম থাকে তখন দেখি অব্যবস্থাপনার নানা চিত্র। এটা একটা কারণ যে আমাদের যে ভ্যালু চেনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এরিয়া হলো পোস্ট হারভেস্ট। পোস্ট হারভেস্টের ক্যাপাসিটি আমাদের দেশে এখনও বেড়ে ওঠেনি। আলুর কিছুটা কোল্ড স্টোরেজ হয়েছে, কিন্তু আলুর ব্যবহারটা ডাইভার্সিফাই হয়নি। আমাদের দেশে কিন্তু আমরা রান্না করে আলু খাই মোস্টলি, কিন্তু আলু যে আরও ডাইভার্সিফাইড ইউজ আছে, ফ্রেঞ্চ ফ্রাই হতে পারে, পাল্প হতে পারে, অনেক কিছু হতে পারে, যেটা এখন পর্যন্ত আমরা করতে পারিনি বা সেরকম স্থানীয়ভাবে আমরা সে ধরনের কাস্টমার গ্রো করাতে পারিনি। আমরা যদি ফ্রেঞ্চ ফ্রাইটা খাওয়া অভ্যাস করাতে পারি তাহলেই হবে। প্রায় 5-10 লক্ষ টন আলু কিন্তু স্থানীয়ভাবে কিন্তু কনজিউম হতে পারে। এটা একটা প্রবলেম। আমার মনে হয় এখানে কিছুটা কাজ করতে হবে, এখানে এক্সটেনশন সার্ভিসে কাজ করতে হবে, মিডিয়ায় কাজ করতে হবে এবং এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে পপুলার করার জন্য ট্রাই করতে হবে। রপ্তানির কথাই যদি বলি, যে চিংড়ির তো যে রপ্তানির সম্ভাবনা আছে সেটা কি আমরা পুরোপুরি কাজে লাগাতে পারছি? না, আমরা চিংড়িতে এক্সপোর্ট করছি, কিন্তু প্রবলেম যেটা হলো চিংড়িতে সেটা হলো র মেটেরিয়াল। আমাদের দেশে যে র মেটেরিয়াল উৎপাদন হয় সেটা আমরা কিনি, কিন্তু এখানে একটা কম্পিটিশন আছে। স্থানীয় বাজারে যে র মেটেরিয়াল যে চিংড়িগুলো বাজারে বিক্রি হচ্ছে, সেখানে আমরা ইদানিংকালে লক্ষ্য করছি যে স্থানীয় বাজারে আমরা চিংড়ির চাহিদাটা বেড়ে গেছে, যার ফলে স্থানীয়ভাবে এই চিংড়ি বিক্রি করে কিন্তু লাভবান হওয়া যাচ্ছে। আর বাইরে যেটা হচ্ছে, আমাদের দেশের চিংড়ি যে উৎপাদন করি তার উৎপাদন ক্ষমতা খুব কম, প্রোডাক্টিভিটি ভেরি লো। 1 হেক্টর জমিতে মাত্র 300 কেজি চিংড়ি আমরা উৎপাদন করতে পারি, আর যেখানে ভারত প্রায় 1 টন করতে পারে, ভিয়েতনাম অন্য একটা জাত ভেনামি প্রায় 10 টন বা 12 টন করতে পারে। তাহলে এখন বুঝতে পারছেন যে পার টনের প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের দেশে সবচেয়ে বেশি। এখন যদি বাইরের কাস্টমার হয়, তারা তো আমাদেরকে পেমেন্ট করবে কম্পিটিটিভ প্রাইস, সেক্ষেত্রে আমাদের জন্য তার বসে থাকবে না যে বাংলাদেশের চিংড়ি নেব। এই সিচুয়েশানে কিন্তু আমাদের চিংড়ি ব্যবসাটা করতে হচ্ছে। একটা সুবিধা হলো যে আমাদের দেশের চিংড়ির স্পেশালিটি একটু আলাদা। আপনার বাগদা চিংড়ির ডিমান্ডটা অনেক বেশি বিদেশে, গলদা চিংড়ির ডিমান্ডটা অনেক বেশি বিদেশে, যার কারণে যারা স্পেশাল কাস্টমার, যারা বেশি প্রাইস হলেও বাংলাদেশ থেকে এই চিংড়ি মাছগুলো নিচ্ছে। তো আমাদের উচিত হবে এখন ইন্টেনসিভ কালচারে যাওয়া, যেখানে আমাদের লাগবে পুকুরের গর্ত বাড়াতে হবে, তাহলে যে টেম্পারেচারে পানি গরম হয়ে যাবে না। চিংড়ি মাছের খাবার সরবরাহ করতে হবে, চিংড়ি মাছে কিন্তু পোনা অনেক ভালো ভাইরাস মুক্ত পোনা দিতে হবে। তাহলে হবে কি, ওভারঅল ইল যদি বেড়ে যায়, 1 টনে নিতে পারলেও তখন দেখা যাবে আমাদের র মেটেরিয়াল অ্যাভেলেবল এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রাইসে র মেটেরিয়াল পাচ্ছে এবং এক্সপোর্ট করতে সুবিধা হবে আমাদের। আমাদের কৃষি ব্যবস্থায় পণ্যের উৎপাদন আগের চেয়ে তো আমরা দেখলাম যে বেড়েছে, কিন্তু এটা কি কাঙ্ক্ষিত মাত্রায়? এখানে যদি আমরা প্রযুক্তির ব্যবহারটা ঠিকমতো করি তাহলে আরও কি উৎপাদন বাড়ানো সম্ভব? আপনি খুব ভালো কথা বলেছেন, কারণ আমরা এখন ধান উৎপাদন করি, আমাদের হেক্টরে অ্যাভারেজ ইল হচ্ছে 4.3 টন, মানে প্রায় 4.5 টন কাছাকাছি, যেটা ভিয়েতনাম করে 6.5 টন 7 টন, চায়নাও কত এরকম প্রায় 6.5-7 টন করে। তাহলে আমাদের যদি ধানের উৎপাদনটা যদি আমরা বাড়াতে পারতাম 6 টন লেভেলে, তাহলে কী হতো, আমাদের দেশে যা পুরা জমি আছে ধানের, মানে সারা দেশে যে জমির পরিমাণ আছে তার 70% জমিতে কিন্তু ধান উৎপাদন হয়। এটাকে যদি আমরা কমিয়ে 50 ভাগে নিয়ে আসতে পারি, তাহলে সুবিধা হবে কি, এই বাড়তি জমিতে গম উৎপাদন করা সম্ভব, এখানে আপনার ডাল উৎপাদন করা সম্ভব, তেল উৎপাদন করা সম্ভব, অনেক কিছু উৎপাদন করা সম্ভব। যে স্পেসটা পাচ্ছে না বলে কিন্তু আজকে অন্যান্য ফসল কিন্তু উৎপাদন হচ্ছে না এবং বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। এক্ষেত্রে সমস্যাটা হলো প্রযুক্তি। আমরা যা এদেশে রিসার্চ করে যে প্রযুক্তি উদ্ভাবন করি, সেই প্রযুক্তি কিন্তু মাঠে যেতে প্রায় 10 থেকে 12 বছর লেগে যায়। তারপরও এই প্রযুক্তিগুলো অনেক ক্ষেত্রে স্টেবল না, যার ফলে
কৃষকের অনীহা থাকে অনেক ক্ষেত্রে, যার জন্য তারা পুরনো প্রযুক্তি বা আগের প্রযুক্তি ব্যবহার করে। তাহলে আমাদের কি করতে হবে, প্রযুক্তিতে মনোযোগী হতে হবে। সেখানে সরকারি এবং প্রাইভেট সেক্টর দুটো সেক্টরই কিন্তু কাজ করছে পাশাপাশি। এখানে আমি মনে করি প্রাইভেট সেক্টরকে ইনিশিয়েট করতে হবে, প্রাইভেট সেক্টরকে সাপোর্ট দিতে হবে সোদার, এবং প্রমোট করতে হবে সোদার। দেখা যাবে যে অনেক ভালো ভালো প্রযুক্তি এবং প্রসেস প্রযুক্তি বিদেশ থেকে প্রাইভেট সেক্টর আমদানি করে এখানে স্থানীয়ভাবে অ্যাডপ্ট করে কিন্তু তাড়াতাড়ি কিন্তু মাঠে দিতে পারবে। ফলে দুটো লাভ হবে, একটা হবে যে উৎপাদন বেড়ে যাবে, আর একটা হলো যে আমাদের দেশে যে এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি আছে, এই ভালনারেবিলিটি থেকে ফসল রক্ষা করার সুবিধা হবে, কারণ খুব কুইকলি যে ভ্যারাইটিটা দরকার সেটাই দিতে পারবে। এদিক থেকে আমি মনে করি আপনি ঠিকই বলেছেন যে আমাদের প্রযুক্তিগতভাবে অনেক স্বাবলম্বী হতে হবে, অনেক অ্যাটেনশন দিতে হবে, অনেক ইনভেস্টমেন্ট করতে হবে। সরকারের তো কিছু উদ্যোগ রয়েছেও, বেসরকারি কয়েকটি কোম্পানিও তো সরকারের সাথে যৌথভাবে এই প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ করছে। যতটুকু পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোর আউটপুট কি? না, আউটপুট তো হচ্ছেই না, যার কারণে আমরা দেখবো যে স্বাধীনতার পরে যে ধান উৎপাদন করতাম একই জমিতে প্রায় 4-5 গুণ 10 গুণ পর্যন্ত ধান আমরা উৎপাদন করছি, এটা হয়েছে। টমেটোর ইল বেড়ে গেছে, আমাদের ফলের ইল বেড়ে গেছে, আমের ইল বেড়ে গেছে, সবই হয়েছে, কিন্তু ডিজায়ার মাত্রায় হয়নি, বা কম্পারেটিভলি যদি গ্লোবাল কম্পেয়ার করি আমরা সেখানে যেতে পারিনি। এবং যাওয়া উচিত, এ কারণে মাটি তো প্রায় কাছাকাছি, ওয়েদার তো প্রায় সিমিলার, থাইল্যান্ড ভিয়েতনামের মতোই। তাহলে আমরা কেন পারবো না? আমরা পারছি না একটা কারণে যে প্রযুক্তির আরও ব্যাপকতা লাগবে, আরও প্রিসিশন প্রযুক্তি আমাদের দিতে হবে। পণ্য ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে দেখছি যে ইদানিং প্লাস্টিকের ব্যবহারটাও অনেক বেড়ে গেছে, এটার বাজারও দিন দিন বড় হচ্ছে, সম্ভাবনা কেমন দেখছেন? আমাদের দেশে যে প্লাস্টিক ইউজ হয়, আমরা একটা ইন্ডিভিজুয়ালি প্রায় 8 কেজি মতো প্লাস্টিক বছরে আমরা ইউজ করি, যেটা ভারতে প্রায় 60-65 কেজি মতো প্লাস্টিক ব্যবহার হয়। তার মানে দেখতে পাচ্ছি দের যে গ্যাপ। এখন ইস্যুটা আসতে পারে, দুটো এলিমেন্ট থাকতে পারে, যে আমরা কম প্লাস্টিক ইউজ করি, তার থেকে আমরা এনভায়রনমেন্টালি কি সেফ। আরেকটা হতে পারে যে ভারতে বেশি প্লাস্টিক ইউজ করে, তারা কি অ্যাডভান্স কিনা সোসাইটি। অ্যাকচুয়ালি প্লাস্টিকের ইউজটা তো আমাদের দৈনন্দিন লাইফে লাগছে, একদিকে হলো প্রোডাক্ট প্যাকেজিংয়ের কারণে লাগছে, সেখানে দুটো লাভ হচ্ছে। একটা হচ্ছে প্রোডাক্টের আপনার ব্র্যান্ডিংয়ের সুবিধা হচ্ছে, আরেকদিকে আপনার প্রোডাক্টটা পচে যায় না বা নষ্ট হয় না। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিকের ব্যবহার বাড়ছে, এবং আমি মনে করি আরও সম্ভাবনা আছে প্লাস্টিকের ব্যবহার বাড়বে। পাটের পণ্য ব্যবহারের ক্ষেত্রে আমরা কি পিছিয়ে যাচ্ছি? আমরা পিছিয়ে যাচ্ছে ঠিক না, আমরা যতভাবে আগানো দরকার ততটা আমরা আগাতে পারছি না। তার পিছনে কারণ হলো পাটের উৎপাদন কমে যাচ্ছে আস্তে আস্তে, পাটের আপনার উৎপাদিত পণ্যের দামও অনেক বেশি, এবং লনজিভিটির একটা সমস্যা আছে, যার কারণে স্থানীয়ভাবে পাট থেকে উৎপাদিত পণ্য খুব বেশি একটা ব্যবহার হয় না। তবে দেশের বাইরে কিন্তু চাহিদা আছে, এগুলো কিন্তু দেশের বাইরে কিন্তু এক্সপোর্ট হচ্ছে এখন। ভিন্ন আরও একটি প্রসঙ্গ, যে মোটরসাইকেলের বাজারটা দিন দিন বড় হচ্ছে, এটা যে আকারে বড় হচ্ছে, এটাতে সম্ভাবনা কি, আর চ্যালেঞ্জ থাকলে সেটা কি? আমাদের দেশে মোটরসাইকেল যে ব্যবহার হচ্ছে সেটা যথেষ্ট গ্রো করছে এখন, কিন্তু আমরা আনুপাতিক যদি হিসাব দিই যে আমাদের দেশে যে মোটরসাইকেল আছে, পার হেড মোটরসাইকেল আমরা প্রতি 80 জনে একটা মোটরসাইকেল আছে আমাদের দেশে, যেটা ভারতে কিন্তু প্রতি 28 জনে একটা করে মোটরসাইকেল আছে। তার মানে আমরা এই রিলেটিভলি দেখতে পাচ্ছি মোটরসাইকেলের চাহিদা এখনও বাংলাদেশে প্রচুর আছে, এবং এই চাহিদা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা একটা, আমি মনে করি লাক্সারি কোনো বাহন না, এটা দৈনন্দিন জীবনে মানুষের খুবই প্রয়োজন। আমি মনে করি সরকারের খেয়াল করা উচিত, এবং আমাদের দেশের ইয়াং ছেলেদের অ্যাসপিরেশনকে সাপোর্ট করা উচিত। সেক্ষেত্রে ইম্পোর্ট ডিউটিটা কমিয়ে এই মোটরসাইকেলকে বাংলাদেশে অনেক ভালোভাবে মার্কেটিং করার সুযোগ দেওয়া উচিত। কয়েকটা কোম্পানির তো দেশীয়ভাবে উৎপাদনের উদ্যোগও রয়েছে। না, আমরাও করছি, মোটরসাইকেল আমরা উৎপাদন করছি, সেটা অ্যাসেম্বলিং করছি আমরা, এবং কিছু কিছু পার্টসও বানাচ্ছি। তবে আমি মনে করি যে এই ক্ষেত্রেও কিন্তু ইম্পোর্ট ডিউটি অনেক বেশি, অনেক ক্ষেত্রে 38 থেকে 48% পর্যন্ত ইম্পোর্ট ডিউটি। সরকারের তো প্রণোদনা সুবিধাও রয়েছে আপনাদের জন্য। প্রণোদনা কিছু নেই, আমরা মনে করি যে প্রণোদনার প্রয়োজন নেই। সেখানে যদি আমদানিতে যদি শুল্ক কমিয়ে নেওয়া যেত 5 থেকে 10%-এর ভিতরে, তাহলে এটা অনেক সাশ্রয় হতো, এবং অনেকে কিন্তু মোটরসাইকেল ইউজ করতে পারত। নতুন করে আপনারা শিপিং ড্রেজার মেশিন এরকম ব্যবসায় মনোযোগী হলেন, বাজারটা কি বড় হচ্ছে, প্রফিটেবল বিজনেস? অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে তো অনেক পণ্য দেশের বাইরে শিপমেন্ট হয়, এবং বাংলাদেশে অনেক কোম্পানি কিন্তু জাহাজ বানাচ্ছে, আবার অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশে জাহাজে পণ্য সরবরাহ করতে আসছে। অনেক ক্ষেত্রে তাদের জাহাজের সার্ভিসের রিকোয়ারমেন্ট আছে। এসব জিনিসকে মাথায় রেখে বাংলাদেশে আমরা মেরিন অ্যান্ড এনভায়রনমেন্ট লিমিটেড বলে একটা কোম্পানি খুলেছি। সেক্ষেত্রে আমরা শিপের বড় ইঞ্জিন সরবরাহ করছি, জেনারেটর সাপ্লাই করছি, সিগন্যাল ইকুইপমেন্ট সাপ্লাই করছি, এবং খোলের ভিতরে যা দরকার হয় প্রায় সব কিছু যন্ত্রপাতি কিন্তু আমরা এখন সরবরাহ করছি। আস্তে আস্তে আমরা রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সে যাব, অর্থাৎ বিদেশি যে সমস্ত জাহাজ দেশে আসার পরে
ফিরে যে সিঙ্গাপুরে রিপেয়ার করছে তারা কিন্তু এই দেশে রিপেয়ার করতে পারবে। তাহলে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের লাভ হবে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমরা অনেক বিদেশি কিন্তু আমাদের সুনাম অনেক বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা কেমন এই ব্যবসা? না, অবশ্যই প্রতিযোগিতা আছে। আমাদের সুবিধা হলো যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপ বিল্ডিং কোম্পানি ডামিন নেদারল্যান্ড, তাদের সাথে আমাদের জয়েন্ট কোলাবোরেশন এখন। আমরা তাদের পার্টনার, তাদের টেকনোলজি, তাদের ড্রয়িং, তাদের মেশিনারি পার্টস, তাদের অ্যাডভাইস সব কিছু আমরা পাচ্ছি। সোধার আমাদের সক্ষমতা কিন্তু প্রায় ইউরোপের মতোই। এভিয়েশনের অনেকগুলো কোম্পানি, অনেকগুলো ব্যবসা এখানে রয়েছে, আপনাদের নতুনত্ব কি? আমরা এভিয়েশনে কেবল একটা কোম্পানি ওপেন করেছি। সেখানে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ট্যুরিজমকে সাপোর্ট করার জন্য টিকিটিংয়ের একটা কাজ শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই। এরপরে গ্রাউন্ড হ্যান্ডেলিং ইকুইপমেন্ট আমরা সরবরাহ করব। এভাবে আমরা গ্র্যাজুয়ালি তখন তো আকাশে যাব, এটাই হচ্ছে আমাদের স্বপ্ন। এভাবে আমরা আগাচ্ছি। ব্যবসার নতুন নতুন খাত প্রসারের মাধ্যমে অর্থনৈতিকভাবে আপনারা এদেশের অর্থনীতিকে গতিশীল করার উদ্যোগ নিয়েছেন। কৃষি উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আপনাদের একটা উদ্যোগ ছিল, কর্মসূচি ছিল, সেটার না, আমরা কৃষি উদ্যোক্তা তৈরিতে অনেক ব্যাপকভাবে কাজ করছি। প্রায় আমাদের দেশে কৃষি বিভাগে প্রায় 10,000 বেশি এক্সটেনশন ওয়ার্কার আছে, যারা দুটো কাজ করে। একটা হলো টেকনোলজি প্রমোট করে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু উদ্যোক্তা তৈরি করে। উদ্যোক্তা কীভাবে তৈরি হয়? যখন দেখা যাচ্ছে আমাদের একটা গ্রামে কোনো ছেলে মেয়েরা লেখাপড়া জানে, তাদের কিছু করার ইচ্ছা হচ্ছে, তখন আমরা তাদেরকে ট্রেনিং দিই। ট্রেনিং দিয়ে তারপর তাদের হয়তো ডিলারশিপ দিচ্ছি আমরা। অনেক ক্ষেত্রে আমরা মোটরসাইকেল দিচ্ছি, তারা যাতে মোটরসাইকেলের সার্ভিস প্রোভাইড করতে পারে। অনেক ক্ষেত্রে আমরা ট্রাক্টর দিচ্ছি, কম্বাইন হারভেস্টার দিচ্ছি, ট্রান্সপ্লান্টার দিচ্ছি, স্মল ইকুইপমেন্ট দিচ্ছি এগ্রিকালচারে। এগুলো তারা কিনে নিয়ে ভাড়ায় খাটিয়ে সেখানে অন্যান্য খামারিদেরকে সার্ভিস দিতে পারছে। ফলে দেখা যাচ্ছে তার একদিকে তার ইনকাম বাড়ছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু ওভারঅল কৃষি যান্ত্রিকরণে কিন্তু সুবিধা হচ্ছে। বেকারত্ব যখন দেশে বাড়ছে তখন হচ্ছে এই যে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে নানা দিকে না ছুটে কৃষি উদ্যোক্তা যদি হওয়ার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা একটু মনোযোগী হন, তাহলে কি এটা সহজ না সফল হওয়ার ক্ষেত্রে? এটা খুবই ভালো, কারণ প্রতি বছর প্রায় 10 লক্ষেরও বেশি কিন্তু গ্র্যাজুয়েট আমাদের ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে। এরা তো সবাই কাজ পাবে না, এদের তো নিজেরাও কিন্তু ব্যবসা করতে পারে এবং ব্যবসাটা খুব কঠিন না। আমরা অনেকে দেখেছি যে মসজিদের ইমাম হঠাৎ করে ইন্টারেস্ট শো করলো, একটা কম্বাইন হারভেস্টার আমাদের কাছ থেকে খেললো। তারপর সে কম্বাইন হারভেস্টার খুব সাকসেসফুল হওয়ার পরে এখন 20টা কম্বাইন হারভেস্টার চালাচ্ছে। একইভাবে এরকম সেভারেল এক্সাম্পল আছে যেখানে আমরা উদ্যোক্তা তৈরি করেছি, স্মল থেকে গ্র্যাজুয়াল অনেক বড়ো হয়েছে এবং ব্যাপক আকারে তারা ব্যবসা করছে এবং তারা প্রফিটেবল হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো আমাদের দেশের ইয়াং যারা আছে, চাকরির পিছনে না দৌড়িয়ে যদি তারা যেহেতু সুশিক্ষিত, ইকোনমিক্স বুঝে, ব্যবসা বুঝে, তারা যদি কাজ করতে চায় আমাদের সাথে, তারা অল্প পুঁজি আমাদের কাছে দিলে আমরা ক্রেডিটের সমস্ত যন্ত্রপাতি তাদেরকে দেব। তারা এই সমস্ত যন্ত্রপাতি ট্রাক্টর, কম্বাইন হারভেস্টার, ট্রান্সপ্লান্টার এই সমস্ত কিনে তারা ভাড়ায় খাটালে কিন্তু অনেক লাভ হবে। কারণ এখন পর্যন্ত বাংলাদেশে জমি যে সমস্ত জমিতে হারভেস্ট হয় তার 17-18 ভাগ মাত্র হারভেস্ট হয় এই কম্বাইন হারভেস্টার দিয়ে মেকানিক্যালি, আর সব ম্যানুয়ালি। এখনও প্রায় 80 ভাগ জমি কিন্তু এই হারভেস্টার দিয়ে হারভেস্ট করার সুযোগ আছে। অতএব এখনও 25-30 হাজার কম্বাইন হারভেস্টার দেশে চলতে পারে, যেখানে ছেলেরা কিন্তু সেখানে জয়েন করতে পারে, নিজেরা ইনভেস্টমেন্ট করতে পারে এবং এই কাজটা করতে পারে। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে যদি বলি যে সরকার নতুন উদ্যোগ নিয়েছে, বেসরকারি খাতের সমন্বয়ে এই উদ্যোগকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারের প্রতি আপনাদের আহ্বান কী থাকে? সরকারের প্রতি আমাদের আহ্বান হচ্ছে এই যে বাংলাদেশটা বেসিক্যালি এভরিথিং প্রাইভেটাইজ, কৃষির প্রায় 90-95% কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো করে থাকে। তো তাই যদি হয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো প্রাইভেট কোম্পানি ব্যবসা করে, তাই যদি হয় তাহলে সরকারের উচিত হবে প্রথম থেকেই আমাদের বিজনেস কমিউনিটিকে নিয়ে যারা রিয়েল টার্মে ব্যবসা করে, যে সমস্ত বড় বড় বিজনেস হাউস আছে যারা এই ইকোনমিকে কন্ট্রিবিউট করছে এবং ওভারঅল সাপোর্ট করছে, তাদেরকে সাথে নিয়ে এই প্ল্যান পরিক্রম করা দরকার। সো দ্যাট এই প্ল্যান পরিকল্পনাটা একবারে আমাদের দেশের মানুষের কাছাকাছি হবে বা কৃষকের কাছাকাছি হবে, যেটা পুরোপুরিভাবে তার কাজে লাগবে এবং এর ফল কিন্তু যথেষ্ট ভালো হবে এবং সরকারের সুনাম হবে, দেশের অর্থনীতি উন্নতি হবে। আপনার মতো আমরাও সেই প্রত্যাশা করি সরকার বেসরকারি খাতের অংশীজনদেরকে সম্পৃক্ত করে কৃষি অর্থনীতি সহ সার্বিক অর্থনীতির প্রসারের যে উদ্যোগ নিয়েছে সেটি সফল হোক। ধন্যবাদ আপনাকে। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডের আজকের আয়োজনে এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।